শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পিএসসি সিলেবাসে একটি বিশিষ্ট গল্প রয়েছে, গাছটা বলেছিল এটি। তো এই গাছটা বলেছিল গল্প থেকে পিএসসিতে যেমন ধরনের প্রশ্ন এসেছিল, আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব গল্পের, তখন আমরা বলে দেব। তবু জানিয়ে রাখি যে আগের বারের পিএসসিতে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে, গাছটা বলেছিল গল্পে তৃতীয় মৃত্যু ঘটেছিল কার। তো শুধু তৃতীয় মৃত্যু ঘটেছিল কার সেটা জানলে হবে না, প্রথম মৃত্যু, দ্বিতীয় মৃত্যু, তৃতীয় মৃত্যু, চতুর্থ মৃত্যু, পঞ্চম মৃত্যু, এরকমভাবে পরপর কারা মরেছে এবং কি কারণে তারা মরেছে এবং তারা কিভাবে গাছতলায় গিয়ে তারা মরলো, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ উক্তি, এই উক্তিটি কে করেছেন, এই সমস্ত বিষয় কিন্তু পরীক্ষা আসে এবং চরিত্রকেন্দ্রিক কিছু প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসার মতো। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। খুব দ্রুতভাবে আমরা আলোচনা করব, তবে একটা বার এই আলোচনাটি শুনলে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয়বার কিন্তু এই বিষয় নিয়ে আর আপনাদের পড়তে হবে না। চলুন তাহলে। বুড়ি গিয়েছিল গাছটার তলায় পাতা কুড়োতে, অর্থাৎ একটি পাতা কুড়োনি বুড়ি, সে গাছটার তলায় পাতা কুড়োতে গিয়েছিল। গাছটা তাকে বলল যে মর মর মর, 3 বার গাছটা তাকে মরতে বলেছিল। ভয় পেয়ে বুড়ি বাড়ি পালিয়ে এলো আর মরে গেল। তাহলে বুড়ি ভয় পেয়ে বাড়ি পালিয়ে এসেছিল এবং সে মারা গেছিল। আরও একটা বলার কথা, পাতা কুড়োনো বুড়িটার খ্যাংড়া ঝাঁটাটা কুচুটে গাছটার তলায় পড়েছিল। যে গাছটি ছিল সেই গাছটিকে কুচুটে গাছ বলা হচ্ছে। কুচুটে গাছ বলা হচ্ছে সেই গাছটিকে, আর তার যে ঝাঁটাটি ছিল সেই ঝাঁটাটি হচ্ছে খ্যাংড়া ঝাঁটা। এমন ভঙ্গিতে পড়েছে যাতে সেই বুড়ির সহসা ভীষণ ভয় পেয়ে আর তাড়া খেয়ে পালিয়ে যাওয়া সাব্যস্ত হয়। অর্থাৎ সেগুলো এমনভাবে সেখানে পড়েছিল, মনে হচ্ছে সেই বুড়িটা ভীষণ ভয় পেয়ে তাড়া খেয়ে পালিয়ে গেছিল এখান থেকে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের তরুণ ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক। তাহলে প্রশ্ন আসতে পারে যে প্রথম যে বুড়ি, পাতা কুড়োনো বুড়িটি মারা গেছিল, সেটা কিসে মারা গেছিল? সেটা হচ্ছে হার্ট অ্যাটাকে প্রকৃত অর্থে। লোকেরা মুখ তাকাতাকি করেছিল। এক থুতথুড়ে গাও বুড়ো বলেছিল, এখান থেকে একটা কোটেশনের মধ্যে রাখতে পারেন আপনারা, যে কোনো কোনো গাছও কথা বলে, কোনো কোনো গাছ রানী কুচুটে আর নিষ্ঠুর হয়। তো এই কথাটা কে বলেছিল? সেটা হচ্ছে এক থুতথুড়ে গাও বুড়ো, অর্থাৎ গায়ের একটা থুতথুড়ে বুড়ো কিন্তু এই কথাটি বলেছিল। কিন্তু গাছেরা কি কথা বলে, বলতে পারে? বুড়ো বলেছিল পারে, তারা বাতাসের ভাষায় কথা বলে, অর্থাৎ বাতাসের ভাষায় গাছটা কথা বলে। ওই গাছটা বলেছিল। আর তরুণ ডাক্তার শহরের মানুষ, তিনি নিজেকে ভাবতেন নির্বাসিত। তাহলে ডাক্তার কোথাকার মানুষ? শহরের মানুষ। তিনি নিজেকে এখানে নির্বাসিত ভাবতেন, অর্থাৎ কোনো জায়গায় কেউ যদি বন্দী হয়ে থাকে, দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছে, সে মানে শহরের সঙ্গে বা তার পরিচিতজনের সঙ্গে যোগাযোগ নেই, তখন সে নিজেকে নির্বাসিত মনে করে। 2 দিন 3 দিন অন্তর তার শহরের প্রেমিকাকে বিষাদপূর্ণ প্রেমের চিঠি লিখতেন। তাহলে কদিন অন্তর প্রেমের চিঠি লিখতেন? 2 দিন 3 দিন অন্তর। আর কাকে লিখতেন? তার শহরের সেই প্রেমিকাকে। সেই প্রেমিকার নামও আমরা পরে জানতে পারবো। তিনি নিজেকে মেঘদূত কাব্যের বিরোহী যক্ষ ভাবতেন। তাহলে নিজেকে কি ভাবতেন? মেঘদূত কাব্যের বিরোহী যক্ষ। তাই ক্রমে অবশেষে তিনি প্রকৃতিমুখী হয়েছিলেন। তো অবশ্যই তিনি প্রথম দিকে প্রকৃতিমুখী ছিলেন না, পরবর্তীকালে তিনি প্রকৃতিকে একটু একটু করে ভালোবেসে ফেলছিলেন। হার্ট অ্যাটাক কথাটি বলার পরও সে কারণে তার একটু কৌতূহল জাগে। ওই যে বুড়িটা, পাতা কুড়োনো বুড়িটা মারা গেছে হার্ট অ্যাটাকে, তবুও সবাই যেহেতু বলছে যে ওই গাছটা তাকে নাকি মরতে বলেছে, তাই বুড়িটা মরেছে। তো যখন সে প্রকৃতি প্রেমী হয়ে উঠছে আস্তে আস্তে, তখন প্রকৃতির দিকে সে মুখ ফিরিয়ে একবার ভাবতে চেষ্টা করলো যে সত্যিই কি গাছটা বলেছিল, তার জন্য এরকম হার্ট অ্যাটাক হলো, এরকম ভাবছিল মনে। লোকজনের সঙ্গে গাছটার তলায় যান। তাহলে লোকজনের সঙ্গে সে ডাক্তার কিন্তু গাছতলায় যান। পড়ে থাকা ঝুড়ি আর খ্যাংড়া ঝাঁটা ভঙ্গিতে একজন মানুষের ত্রাসের টাটকা সাপ আবিষ্কার করেন। অর্থাৎ সেই ঝুড়ি এবং ঝাঁটা যেভাবে পড়েছিল তাতে ভাবা যাচ্ছিল যে নিশ্চয়ই সেই যে লোকটি এগুলো নিয়ে এসেছিল সে প্রচণ্ড ভয়ে
এগুলো ফেলে পালিয়েছে। তারপর গাছটার দিকে মুখ তুলে তাকান। উঁচু আর ঝাঁকড়া গাছটাকে ভয়াল জৈব বলে মনে হয়, তার কাছে ভয়াল জৈব চরিত্রের বলে মনে হয়। পারিপার্শ্বিক অন্যান্য গাছ থেকে ভিন্ন চরিত্রের এক সতেজ গাছ, অর্থাৎ আশেপাশে যেসব গাছপালা আছে তার থেকে এই গাছটি একটু অন্য ধরনের এবং খুব সতেজ। এও মনে হয় এমন কোনো গাছ তার অভিজ্ঞতায় নেই, অর্থাৎ এমন কোনো গাছ সে কখনো দেখেনি, তার অভিজ্ঞতায় নেই বলে ডাক্তারের মনে হয়। অন্যমনস্ক ঈষৎ ভীতু সেই তরুণ ডাক্তার প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ফিরে যান, অর্থাৎ অন্যমনস্ক এবং হালকা একটু ভয়ও পেয়ে তিনি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ফিরে যান। কিন্তু তিনি গ্রামীণ মানুষ ছিলেন না বলেই বৃক্ষলতার নিজস্বতা থাকা সম্ভব এটা তার ধারণা ছিল না। এটা নিয়ে এরকম একটা লাইন দিয়ে প্রশ্ন আসতে পারে, এটা তার ধারণা ছিল না। কার ধারণা ছিল না? সেটা হচ্ছে ডাক্তারের ধারণা ছিল না। কী ধারণা? যে বৃক্ষলতার এইভাবে একটা নিজস্বতার রূপ থাকতে পারে, সেটা তার ধারণা ছিল না। তবে ভারতীয় অবচেতনাবশে ফেরার পরও কতক্ষণ তার চিন্তা ছিল গাছটা বাতাসের ভাষায় তাকেও কিছু বলছে কিনা। আসলে বিশাল যৌবন, অতৃপ্ত প্রেম, তারা হারানোর মতো অনেক কিছুই ছিল, যা এক পাতাকুড়ুনি গাঁওবুড়ির ছিল না। তাহলে এই ডাক্তারের বিশাল তার যৌবন, অল্প বয়স, তরুণ বয়স, অতৃপ্ত প্রেম, অর্থাৎ প্রেমিকা শহরে থাকেন আর তিনি এখানে কষ্ট পাচ্ছেন, তো অনেক কিছুই ছিল তার হারানোর মতো, কিন্তু সেই গাঁওবুড়ির কিছুই ছিল না। আর তখন ছিল বসন্তকাল। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে গাছটা বলেছিল গল্পের সময়কাল, কোন সময়কাল বা কোন ঋতু? সেটা হচ্ছে বসন্তকাল। হেমন্তের শেষ থেকে যেসব গাছের পাতা ঝরে গিয়েছিল তারা সবুজ উজ্জ্বল পাতায় ঝাঁকালো হয়েছিল। আর আধুনিক কৃষির কৃৎকৌশলে চারদিকে ভূপৃষ্ঠে গাঢ় শ্যামলতা। এ ছিল এক তীব্র লাবণ্যের কাল, অর্থাৎ একটা তীব্র লাবণ্যের কালে কোন কালের কথা বলা হচ্ছে? সেটা হচ্ছে বসন্তকাল। এমন একটা কালে মৃত্যু অপ্রত্যাশিত উপদ্রব। পাতাকুড়নি বুড়িরও আশা ছিল এবার সে ফসলের শীষ কুড়োতে মাঠে যাবে, কিন্তু মারাত্মক গাছটা নির্দয় বাতাসের ভাষায় তাকে বলেছিল মর মর মর। দারুণ ভয় পেয়ে সে মরে গিয়েছিল। তাই এই যে পাতাকুড়নি বুড়ির, তার কিন্তু আশা ছিল সে একসময় ফসলের শীষ কুড়োতে যাবে মাঠে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যেহেতু সে মারা গেছিল। গাছেরা কথা বলে, গাছেরা বাতাস থেকে ভাষা শেখে। তাহলে গাছেরা কোথা থেকে ভাষা শেখে? বাতাস থেকে। তাই বলে মানুষের ভাষা শেখে। কোনো কোনো গাছও মানুষের ভাষা শেখে। কিন্তু সত্যিই কি গাছটা বুড়িকে মরতে বলেছিল? বুড়িকে বলেছিল মর মর মর? তো তবু তার চিন্তা হচ্ছে যে সত্যিই তাকে এই কথাটি বলেছিল কিনা। গায়ের সেরা অবিশ্বাসী, সতত উন্নাসিক এক সিনিক এক পৌর প্রশ্নটি তোলে। তাহলে এই প্রশ্নটি তুলেছিল যে সত্যিই কি গাছটা বুড়িকে মরতে বলেছিল? এই প্রশ্নটা, অর্থাৎ মর 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 এটা বলেছিল। তাহলে গায়ের একজন অবিশ্বাসী, সতত উন্নাসিক, মূলত তিনি একটু গাঁজা খেতেন এবং যে কোনো বিষয়টাকে খুব অন্যরকমভাবে দেখতেন। মানে সবাই যখন বলছিল হ্যাঁ এটাই ঠিক, আরও তখন চির অবিশ্বাসী, সে সিনিক এক পৌর এই প্রশ্নটি তোলে। এই সিনিক পৌরের নাম আমরা পরে জানতে পারবো এবং সে কীভাবে মারা যায় সেও আমরা পরে জেনে নেব। শোনা যায় তার সিনিসিজমের উৎস ছিল গাঁজা, অর্থাৎ তিনি প্রচুর পরিমাণে এই গাঁজা খেতেন, অর্থাৎ তার এই বাতুলতা, পাগল বা এই উন্মাসিক ভাব সেটা এই গাঁজা খাওয়ার জন্য, যার ফলে অলৌকিকের লৌকিকতা অসহ্য হয়, অর্থাৎ তার কাছে অলৌকিক কোনো ব্যাপার কিন্তু অসহ্য হয়ে ওঠে। বুড়ির ছেলের বউ কেঁদে কেঁদে চির খাওয়া গলায় কিভাবে তার শাশুড়ি হাঁপাতে হাঁপাতে বাড়ি ঢুকেছিল আর ধপ করে দাওয়ায় বসে জল চেয়েছিল আর বলেছিল ও বউ আমি তবে মরি। তাহলে বুড়িটি মারা গেছে, সেই বুড়িটির ছেলের বউকে তার শাশুড়ি এসে হাঁপাতে হাঁপাতে বলেছিল যে আমাকে জল খেতে দাও, আমি তবে মরি, কেননা মুখ পোড়া গাছটা আমাকে বলল মর মর মর। আর জলের গ্লাসটা হাত থেকে পড়ে গেল আর শাশুড়িও হেসকি তুলে সিটিয়ে পড়ল। ইনিয়ে বিনিয়ে পুরো ঘটনাটি শুনিয়ে দেয় সে অসংখ্যবার, অর্থাৎ এই ঘটনাটি বলেছিল সেই বুড়িটার ছেলের বউ।
সে অসংখ্যবার শপথ বাক্য আওড়ায় এবং অসংখ্যবার সে শপথ করেও বলে, হু হু করে চাপা শান্ত কান্নায় কাঁদতে থাকে। যদিও আর কান্নাকাটি নিষ্ফল ছিল, অর্থাৎ কান্নাকাটি নিষ্ফল, কারণ সে তো মারাই গেছে। সিনিক পৌর, সেই যে পৌরটির কথা বলছিলাম, নাক কুচকে চ্যালেঞ্জের ভঙ্গিতে গাছটা তোলা গিয়েছিল। কিভাবে? চ্যালেঞ্জের ভঙ্গিতে সে কিন্তু গাছ তোলা গিয়েছিল। চির অবিশ্বাসী চোখে গাছটাকে খুঁটিয়ে দেখতে থাকে সে তার বহু লালিত বদ্ধমূল অবিশ্বাসকে চাঙ্গা করতে পড়ে থাকা ঝুড়িটাকে যথেষ্ট লাথি মারে। তাহলে সে তার যে অবিশ্বাস, সেটাকে চাঙ্গা করার জন্য সে ঝুড়িটাকে প্রচণ্ড জোরে লাথি মারে, ভাঙচুর করে ফেলে সেই ঝুড়িটাকে। খ্যাংড়া ঝাঁটাটাকেও গাছটার গুঁড়িতে প্রচণ্ড জোরে মারতে থাকে, তার ঝাঁটাটা নিয়ে গাছের গুঁড়িতে মারতে থাকে তখন, এবং বলে, এমনটি হওয়ার কথা ছিল না। আসলে তার চিরকালীন ধারণা এই ঘটনায় চোট খেয়েছিল, অর্থাৎ সে চিরকালীন অলৌকিকতাকে সে কোনোদিন মানেনি। তা সেই যে তার ধারণায় চোট খেয়েছিল, ধারণার অবস্থা হয়েছিল লেজে পা পড়া গোখরোর মতো। তো ঘটনাটা এমন হয়েছিল যে একটা গোখরো সাপের লেজে যদি পা পড়ে, তাহলে সে গোখরো সাপ যেমন ছোবল মেরে ওঠে, ঠিক তেমনই তার যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণায় আঘাত লেগেছিল ওই গোখরোর মতোই, তাই সে ছোবল মেরে উঠেছিল, এরকম একটা ব্যাপার। ক্ষিপ্ত এক মানুষ গোখরোয় রূপান্তরিত হয়েছিল সে। তাহলে সেই সিনিক পৌরটি কিন্তু মানুষ গোখরোয় রূপান্তরিত হয়েছিল। গাছটাকে শাসাচ্ছিল, মল্লযুদ্ধের ভঙ্গি করছিল, অর্থাৎ মল্ল বলতে কোনো কাঁধে নিয়ে কোনো গদা বা এই জাতীয় কিছু নিয়ে যে যুদ্ধ, সেটাকে মল্লযুদ্ধ। তো সেই মল্লযুদ্ধের ভঙ্গি করছিল ঝাঁটাটা নিয়ে, হয়তোবা ভাঙ্গা গলায় গর্জন করছিল, বল একবার মরার কথা, বলেই দেখ, যদি তোর সাহস থাকে আমাকে একবার বল, মর মর মর। আর সহসা মাঠের দিক থেকে একটা বাতাস এলো, পারিপার্শ্বিককে বৃক্ষলতায় আলোড়ন শুরু হলো, আর তারপরেই গাছটা সনসনিয়ে সত্যিই বলল, মর মর মর। চির অবিশ্বাসী লোকটি থমকে গেল, নিজের কানকেও তার অবিশ্বাস। লৌকিকতা দুঃসহ, অর্থাৎ লৌকিক জগতে এই অলৌকিকতা তার কাছে দুঃসহ মনে হয়েছিল। আগেও সে যেমন ভাবত তাই। সে ক্লান্ত, ততক্ষণে অতিশয় আচ্ছন্ন। সে পুনর্গর্জনের চেষ্টা করলো, আবার বল, অর্থাৎ সে পুনরায় আবার গর্জন করলো, বললো আবার বল। আর গাছটা আবার বলল, মর মর মর। সে গাছটার গুঁড়িতে লাথি মারতে গিয়েই পড়ে গেল আর মরে গেল। লোকেরা পরে আবিষ্কার করে তার মুখের কষায় চাপ চাপ রক্তাক্ত ফেনা, ঠিকরানো লাল চোখ, চিত হয়ে পড়ে আছে স্পন্দনহীন এক নশ্বর মানব শরীর। তবে তার সেই শরীরের চির অবিশ্বাসের সমস্ত ছাপ খুব গাঢ় হয়েছিল। এটা ছিল প্রথম পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদে আমরা দেখলাম যে দুজন ব্যক্তি কিন্তু সেই পাতা কুড়োনো বুড়ি আর এই সিনিক পৌরটি দুজনেই কিন্তু মারা গেল। এবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদে দেখব কি ঘটনা। এ যাবৎ বেশ কয়েকটি গাছের গল্প বলেছি। সেই গাছগুলি জৈব চরিত্রের। তাদের কেউ কেউ ভয়াল কি নিষ্ঠুর হলেও কেউ কেউ ছিল দয়ালু সহৃদয়। কেউ জীবন আর পৃথিবীর একটা চমৎকার মানেও বুঝিয়ে দিয়েছে, কিন্তু তাদের নিজস্ব ভাষা ছিল। এই গাছটার মতো তারা কেউই মানুষের ভাষায় কথা বলেনি। গাছ অনন্ত মৌনের প্রতীক। গাছ কিসের প্রতীক? অনন্ত মৌনের প্রতীক। বিজ্ঞানী চন্দ্রকান্ত, যার কথা আমি শুধু ছোটদের গল্পে বলেছি, অর্থাৎ চন্দ্রকান্তের কথা লেখক ছোটদের গল্পে বলেছিলেন। অনেক পরে একদিন কথায় কথায় বলেছিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু জোড়ায় জোড়ায় আছে, মানুষের ডান হাত আর বাঁ হাতের মতো। এই যে গ্যালাক্সির মধ্যে আমরা আছি, তার উল্টো একটা গ্যালাক্সিও আছে। আয়নার ভিতর যেমন নিজেকে উল্টো মানুষ দেখতে পায়, সেরকম। কাজেই শব্দ যখন আছে, শব্দহীনতাও আছে। শব্দহীনতাই মৌন। কিন্তু আয়নার কথা উঠলে বলবো, একটি বল
কিংবা গ্লাসের উল্টো আছে কি? তাহলে আয়নার কথা যখন ওঠে তখন বলবো যে একটা বল বা গ্লাসের উল্টো কি কিছু আছে? চন্দ্রকান্ত দ্রুত বলেন, গড়ন সমানুপাতিক হওয়া চাই, শব্দ অসমানুপাতিক। অর্থাৎ যে গড়ন হবে সেটা কোনো সমানুপাতিক হবে, তাহলেই তার বিপরীত কিছু থাকবে, কিন্তু শব্দ হচ্ছে অসমানুপাতিক। হই, সেও অসমানুপাতিক গড়নের। ওই বৃদ্ধকে লক্ষ্য করুন, মৌনে মধুর হাস্যময়তা। ব্যাপারটা হলো পদার্থবিজ্ঞানের ল অফ প্যারিটি আপনার বিশদভাবে পড়া উচিত। তাহলে পদার্থবিজ্ঞানের কি পড়া উচিত? ল অফ প্যারিটি বিশদভাবে পড়া উচিত, বা ল অফ প্যারিটি কোন বিজ্ঞানে আছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে। বিজ্ঞানী চন্দ্রকান্ত এরকম বলেন, তবে এটা ঠিকই বৃক্ষেরা মৌনের প্রতীক। সেই মৌন যে সত্যই অসমানুপাতিক গড়নের তাও ভুল কথা নয়, কিন্তু এই গাছটা যার মৌন ছিল না শুধু তাই নয়, গাছটার মৌন ছিল না শুধু তাই নয়, মানুষের ভাষা নকল করার ক্ষমতা ছিল। কি বিপজ্জনক আর কি চিন্তাযোগ্য উদ্ভিদ বলার নয়। এই মারণ জৈব উদ্ভিদটি ছিল আমাদের গ্রামের নো ম্যানস ল্যান্ডের সদৃশ্য জমিতে। অর্থাৎ নো ম্যানস ল্যান্ড, সেখানে কোনো মানুষের বসবাস ছিল না, একটা পুরো জমিতে। কারণ একদিকে মুসলমান পাড়া, অন্যদিকে হিন্দু পাড়া, মাঝখানে পুরো কাসিমের পিঠের গড়ন, অর্থাৎ কচ্ছপের মতো পিঠের গড়ন মতো জায়গা, আগাছা ঢাকা এক টুকরো মাটি। এক পাড়া থেকে অন্য পাড়ায় যাতায়াতের রাস্তাটি ছিল তার নিচের দিকটা, অর্থাৎ এক পাড়া থেকে অন্য পাড়ায় যেতে গেলে ওটা তো একটু উঁচু জায়গা, তার থেকে নিচ দিয়ে পথটা। কাজটা ছিল একেবারে কেন্দ্রে, কখনো কেউ তাকে বিস্ময়কর ভাবেনি, সে কারোর চিন্তার উদ্রেক করেনি কোনো দিনও, তার চেহারার জৈবতাও ধরা পড়েনি কোনো চোখে। গ্রামের আরও 5টা সচ্চরিত্র গাছের মতো সেও ছিল একটি গাছ। কখনো রাখালেরা কি ছাগল চড়ানি মেয়েরা তার ঘনিষ্ঠ হতো, তার বলতে ওই গাছটি। তাকে বুড়ি করে খেলতো সেই সব নিরক্ষর খুদকাতর বালক বালিকারা। অর্থাৎ যে বুড়ির ঘর খেলা হয়, মাঝখানে একটা কাউকে দাঁড় করিয়ে রেখে তার পাশ দিয়ে খেলা করা হয়, সেই মাঝখানে যাকে দাঁড় করানো হয় তাকে বুড়ি বলা হয়। তো তারা ওই গাছটাকে দাঁড় করে চারিপাশ দিয়ে খেলতো। আর গাছটা ছিল ফলহীন, কোনো ফুলও ফুটতে দেখা যায়নি তার ডালপালা ডগায়, তবু ওই বালক বালিকারা তাকে ভালোবাসত। গ্রামের মানুষজন বৃক্ষলতা ভালোবাসে, কিন্তু সকলকার নাম জানে না। বিশেষ করে এমন একটা ফুল ফলহীন বন্ধা গাছের নাম কি জাত বিচার নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না। আকন্দ, ফণিমনসা, কেয়া, কালকাসুন্দের থরে বিথরে প্রসারিত শয্যার কেন্দ্রে এক সংযত উন্নত গাছ। তাহলে এই গাছটির চারিপাশে শয্যা করে আছে যেসব গাছ, আকন্দ, ফণিমনসা, কেয়া, কালকাসুন্দ, এইসব। নিচের রাস্তা দিয়ে জ্যোৎস্নার রাতে যেতে যেতে দৈবত তাকিয়ে দেখছি, সারা শরীরে চন্দ্রচূর্ণ উজ্জ্বল সে, অর্থাৎ চাঁদের আলো পড়ে যেন চকচক করছে, উজ্জ্বল সে, রহস্যময় সৌন্দর্য। নর নও নারী নও, তুমি কি বৃহন্নলা অর্জুন? অর্থাৎ ক্লীবলিঙ্গ, নর নয় এবং নারীও নয়, সে হচ্ছে ক্লীবলিঙ্গ, বা অনেকটা আমরা হিজড়েকেও বলতে পারি। তো বৃহন্নলা অর্জুন বলতে অর্জুন, জানি যে মহাভারতের কাহিনীর মধ্যে পঞ্চপাণ্ডবের একটি পাণ্ডব হচ্ছে অর্জুন। তো তারা দীর্ঘদিন বনবাসে কাটানোর পর 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন। সেই সময় বিরাট রাজ্যে এই বৃহন্নলার রূপ, অর্থাৎ না ছেলে না মেয়ে, এই রূপ ধরে, অর্থাৎ হিজড়ে বলা চলে, সেই রূপ ধরে সে কিন্তু ছিল। এই রূপটাকেই বৃহন্নলার রূপ বলা হয়েছে। তো যেহেতু এই গাছটির ফুল ফল কিছুই হয় না, তো এই গাছটিকেও বৃহন্নলা বলা হয়েছে। দেখুন, প্রশ্ন হয়তো খুব সংক্ষেপে আসবে, বা কিছু গুটিকতক প্রশ্ন পড়লেই হয়তো হয়ে যাবে, কিন্তু যেহেতু পিএসসিতে 100 নম্বরে ইন্টারভিউ রয়েছে, তো এই তথ্য থেকেই কিন্তু প্রশ্ন ইন্টারভিউতে ধরা হয়, এবং ইন্টারভিউর উপরও নির্ভর করে কে চাকরি পাবে কে পাবে না, কারণ 100 নম্বরে ইন্টারভিউ।
সেই জন্য একটু বিস্তারিত কিন্তু সমস্ত কিছু ভালোভাবে পড়তে হবে, সেই কারণে একটু বিস্তারিত আলোচনা করছি। একটু সময় লাগলেও সকলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো পাড়াগাঁয়ে পৃথিবীতে এক সময় অসংখ্য ভূত ছিল। পাড়াগাঁয়ে পৃথিবীতে এক সময় অসংখ্য ভূত ছিল। ভূতনি ছিল, যোজনার করুণ আর জনপ্রতিনিধির তদবিরে বিদ্যুৎ আসে। অর্থাৎ যোজনার দরুন হতে পারে, এটা কিছু মিস্টেকও থাকতে পারে। তো আর জনপ্রতিনিধি তদবির করেছিল, সেই কারণে গ্রামে বিদ্যুৎ আসে। ফলে ভূতনীরা এত ধারালো আলোর ঘাস হইতে না পেরে কে কোথায় পালিয়ে যায়। অর্থাৎ গ্রামে যেসব ভূতনীরা এত আলো সহ্য করতে না পারে তারা পালিয়ে যায়। ভোট কোড়ানো রাজনীতি রীতিমতো বস্তুতান্ত্রিক দর্শনের বাচ্চা প্রসব করে। অর্থাৎ ভোট কোড়ানো রাজনীতিতে রীতিমতো তারা বস্তুতান্ত্রিক দর্শনের বাচ্চা প্রসব করে। অর্থাৎ ভোটের জন্যই কিন্তু রাজনীতি, মানে আর কি রাজনীতিটা ভোট কোড়ানো। বর্তমানেও যেমন তখনও ছিল তাই, রাজনীতিটা ছিল ভোট কোড়ানো এবং রীতিমতো বাস্তুতন্ত্রের যে শৃঙ্খল কাঠামো সেটা ক্রমাগত এই যে বাস্তুতান্ত্রিক দর্শনের বাচ্চা প্রসব করে। অর্থাৎ বাস্তুতন্ত্র ঢেলে সাজানো হয়। এতে বুড়ো বুড়িরা খুব চটে গিয়েছিল বটে, কিন্তু ওই বাচ্চাটি তত কিছু উপদ্রবে বাধায়নি। অর্থাৎ বুড়ো বুড়িরা হয়তো চটে গেছিলো, এত গাছপালা লাগানো হচ্ছে, এত কিছু করা হচ্ছে, তো কিন্তু যেহেতু সেই গাছপালা কোনো ক্ষতি করছে না, তাই তেমন কিছু আর হয়নি। পুজো আচ্ছা হচ্ছে, মিলাদ, ঈদ, মোহরমের ধুমধাড়াক্কা বরং বেড়ে গিয়েছিল। তাতে কী হয়েছিল, মাইক্রোফোনের প্রচণ্ড নাদগুলি বাস্তুতন্ত্রের জয় জয় কর। অর্থাৎ এই যে বাস্তুতন্ত্র আসলে তো এর বিপরীত ধর্মী, কিন্তু মাইক্রোফোন এত পরিমাণে চলছিল যাতে মনে হচ্ছিল এটাই বাস্তুতন্ত্রের জয় জয় কর। তাতে ভূতনীদের পালানোর এও কারণ, তার দুটি কারণ। একটা হচ্ছে ওই বিদ্যুৎ আসা, আরেকটি হচ্ছে এই প্রচণ্ড মাইক্রোফোনের শব্দ। এটা কিন্তু মনে রাখতে হবে। নোম্যান্স ল্যান্ডটির গাছটিতে কোনো অশরীরী আত্মার বসবাস ছিল বলে তারা মনে করছে। কালক্রমে সেও পালিয়ে যায়, যদিও ওই গাছে তার এমন কোনো বসবাসের কথা শুনিনি, কারো কাছে শোনাও যায়নি। তার মানে এই গাছটা ছিল গ্রামের একেবারে ফালতু জিনিস, গ্রাহ্যের মধ্যে নয়। কেউ তাকে কোনো গুরুত্ব দেয়নি। অনাথ আতুর একেল সেড়ে যেতে মুখ্য সূক্ষ্ম হ্যাংলা একটা গাছ এটা। হায় হায়, কেউ তার ডাল থেকে ঝুলে আত্মহত্যাও করেনি। গাছটি ছিল যথার্থ প্রোলেটারিয়েট, যার শৃঙ্খল, প্রোলেটারিয়েট মানে সর্বহারা, যার শৃঙ্খল বলতে কী ছিল, ভূগর্ভে গ্রথিত শিকড় বাকড়, যা ছাড়া আর তার হারানোর কিছু ছিল না। এ ব্যাখ্যা কারো মনোপুত না হোক, আমি এভাবেই ব্যাপারটা ভেবেছিলাম। এই ব্যাখ্যাটা লেখক দিচ্ছেন। তাহলে সহসা এক বসন্তকালের দুপুরে সে কি অনিবার্য বিপ্লব ঘটালো? সে এক পাতা কুড়ুনি বুড়িকে বলল, মর মর মর, আর বুড়িটাও দিব্যি মরে গেল। এক চির অবিশ্বাসী পৌর তার সঙ্গে লড়তে গেল, সেও বেঘরে মারা পড়ল। সেই দিন সন্ধ্যার মুখে মরিয়া হয়ে অথচ ভয়ে ভয়ে একটা জটিল মানসিকতায় আক্রান্ত আমি গাছটির কাছে সাবধানে গেলাম। অর্থাৎ একটা চিন্তা ভাবনা তার মনে আসছে, সেই কারণে সে সেই দিন সন্ধ্যাবেলা গেছিল। পুরনো স্থাপত্যের মতো গুল্মগুলির নির্মাণ শৈলী, অর্থাৎ পুরনো কোনো স্থাপত্য যেমনভাবে সাজানো থাকে সেরকমভাবে সেই গুল্মগুলির আশেপাশে যে গুল্মগুলির নির্মাণ শৈলী সেরকম। দিন শেষে যেন কোনো বৌদ্ধ চৈত্যপুঞ্জে অনুপ্রবেশ করছি। অর্থাৎ তার কাছে মনে হয়েছিল কোনো বৌদ্ধ কোনো মন্দিরে আমি যেন প্রবেশ করছি। প্রকৃতই নির্বাণকামী, অর্থাৎ মনে একটা আশা আছে আমি নির্বাণ লাভ করব। বলা দরকার, সেদিন আমি মনে মনে মরতেই চেয়েছিলাম, বুড়ির মতো মরতে, কষ্টহীন শান্ত মৃত্যু। আমি চেয়েছিলাম গাছটি আমাকে মর 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 বলুক, আর আমি তক্ষুনি সিটিয়ে মরে যাই। সেটাই নির্বাণ। কিন্তু কেন? ব্যর্থ প্রেম? ধুস, তাহলে কি? জানি না, সত্যিই জানি না। মৃত্যু ইচ্ছা বললে নাকি একটা ব্যাপার আছে,
এক অতর্কিত মুহূর্তে নাকি জীবনের মানে হারিয়ে যায়, অর্থাৎ হঠাৎ করে যেন মানুষের জীবনের মানে হারিয়ে যায়। হয়তো তাই আসলে সারাটা দিন আমার মন ভালো ছিল না, কেন যেন মনে হয়েছিল পিছু হটতে হটতে কিংবা সামনে যেতে যেতে একটা দেয়াল। আর এ তো স্বাভাবিকই। তখন প্রিয়তমা নারী, সন্তানেরা, বইপত্র, সঙ্গীত, খাদ্য, পোশাক, ঘরবাড়ি এ যাবৎ কোনো দুর্গেয় কারণে নিজস্ব অর্থগুলি খুঁজে বসে, আর রাবীন্দ্রিক চূড়ান্ত প্রশ্নটি সামনে ফনা তোলে, কিন্তু কেন? তখন জীবন মৃত্যু একাকার হজবরল হয়ে ওঠে নাকি? তো সুকুমারের একটি রচনা, সেটি হচ্ছে এই হজবরল, কবি সুকুমার রায়, কবি সুকুমার রায়ের রচনা। ছোটদের জন্য লেখা একটা রম্য রচনা। কোনো এক মুহূর্তে মনে হয় নাকি সমস্ত সভ্যতার বারবার প্রকৃতির কাছে নতজানু হয়ে ভেঙে পড়ে। গাছটির তলায় আচ্ছন্নতার মধ্যে দাঁড়িয়েছিলাম। দিন শেষের বাতাস জন্মজুড়ের ক্লান্তিতে আড়ষ্ট। তাহলে দিন শেষের বাতাস জন্মজুড়ের ক্লান্তিতে আড়ষ্ট। অতিশয় চুপ, প্রগাঢ় মৌন চারপাশে। এক দম আটকানো ক্রান্তি মুহূর্ত, যেন পারমাণবিক অস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্রে কাউন্টডাউন পর্যায় শুরু। 1, 2, 3, কিন্তু কিছু ঘটছে না। গাছটার অসমানুপাতিক মৌন অসমানুপাতিক শব্দে রূপান্তরিত হচ্ছে না, বলছে না মর মর মর। আমি আশা করে তার দিকে তাকিয়ে আছি। সে চুপ। বৃহন্নলা, কথা বলো। ডাইনে দূরে সিংহবাহিনী মন্দিরে কাসর ঘণ্টা বাজছে। তাহলে সিংহবাহিনী মন্দির কোন দিকে ছিল? সেটা হচ্ছে ডান দিকে। বাঁয়ে দূরে মসজিদ মিনার থেকে আজান ধ্বনিত হচ্ছে, বাঁদিকে হচ্ছে মসজিদ মিনার। কোথায় বাজতে থাকলো বাছুরের গলার ঘণ্টা আর তার মায়ের হাম্বা ডাক। কোনো বালিকা কোনো পুকুরের দিকে তাকিয়ে তৈ তৈ করে হাঁসগুলিকে ডাকতে লাগলো। নিচে রাস্তা দিয়ে নিচু স্বরে কথা বলতে বলতে হাঁটিয়ে কিছু লোক চলে গেল। হয়তো এগুলো হাঁটিয়ে হতে পারে, কিছু কিছু স্পেলিং মিস্টেক আছে মনে হচ্ছে আমার। আর এই সব অসমানুপাতিক শব্দ আমাকে অন্যমনস্ক করায় গাছটার দিকে তাকিয়ে ভাবলাম, তার মৃত্যুদণ্ড মিস করলাম না তো? সে কি এই আড়নের মধ্যে মর্মর্ধ্বনি উচ্চারণ করেছে? আমি শুনিনি মর্মর্ধ্বনি? আরে তাই তো, অতি অতি প্রাচীন এই ধ্বনির প্রতিফলন মানবিক ভাষায়, গ্রিক, লাতিন, ফার্সি, সংস্কৃত, আরবিতে। মৃত্যুর পাশাপাশি সমান্তরাল হেঁটে চলা ধ্বনি পঞ্চজ। গাছেরা বলে, চলমান জল বলে, মরুভূমির বালি বলে, পাথরের বুক ঘেঁষে যাওয়া বাতাস বলে, আকাশের মেঘ বলে, মর্মর আর মৃত্যু। হাত হাত। ওহে গাছ, নো ম্যানস ল্যান্ডের বৃহন্নলা গাছ, তুমি সেই অমোঘ ধ্বনি উচ্চারণ করো, বলো মর মর মর। হতছাড়া চুপ। মৌন মানেও নিষ্ঠুরতা, সম্মতি নয়, কদাচ রায় পাষাণত মৌন। কে ওখানে? চমকে উঠে পিছু ফিরে নিচের রাস্তা থেকে জোরালো টর্চের আলো ধরা পড়ি। নিষ্ফল মায়া ছত্রভঙ্গ হয়। এতক্ষণ ধরে যে মায়া রচনা করছিল সেটা ছত্রভঙ্গ হয়। পুনঃ কেউ বলে, ওখানে কি করছেন? তখন বড় লজ্জায় পড়ে যায়। তাহলে এই কথাগুলো কে বলছে? সেটা হচ্ছে স্কুল শিক্ষক মঞ্জুর হোসেন। স্কুল শিক্ষক মঞ্জুর হোসেন আলো ফেলতে ফেলতে বলে যে উঠে এসো, ইহি করে খুব হাসেন। তিনি বলেন, যত সব, এই 1988-এও, অর্থাৎ 1988-তেও তাই বলে। পুনঃ শিশুহাস্যের পর সহসা চাপা স্বরে প্রশ্ন করেন, কিছু টের পেলেন নাকি? লেখক বললেন না। মঞ্জুর হোসেন এবার খাপ্পা হয়ে বলেন, গুজবে কান দেবেন না, এর মধ্যে একটা রাজনৈতিক চক্রান্ত আছে। তখন সে জানিয়ে দেয় যে এটা কিন্তু একটা রাজনৈতিক চক্রান্ত, এসব গুজবে কান দেবেন না। স্রেফ রটনা। মঞ্জুর হোসেন, লেখক জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার বলুন তো? তো বললো স্রেফ রটনা। মঞ্জুর হোসেন চাপা স্বরে শ্বাস প্রশ্বাসে জড়িয়ে বলেন,
এটা একটা সরকারি মাটি, সাধারণের ব্যবহার্য। আমি পুরনো রেকর্ড দেখেই বলছি আপনাকে, এই যে আমার স্কুল থেকে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল, কেন জানেন? লাট্টুবাবুদের ওখানে তর্কাতর্কি। কোথায় তর্কাতর্কি হয়েছিল? লাট্টুবাবুদের ওখানে তর্কাতর্কি। বছর ধরে এখানে একটা ক্লাব ঘর করার কথা, কালক্রমে বাধা আসছে বেপার্টি থেকে। এ নাকি লাট্টুবাবুদের মাটি, মন্দির ছিল। আচ্ছা বলুন তো, একটা টুকরো ইট দেখেছেন এখানে? আর ওই গাছটা? তিনি টর্চের আলোয় গাছটাকে জ্বালিয়ে দিতে দিতে বলেন, গাছটার বদনাম দিয়ে হাফিজ করার তাল, বুঝলেন তো? ঝুড়ন বুড়িকে টাকা খাইয়েছিল, তাহলে আমরা সেই বুড়িটার নাম পেলাম ঝুড়ন বুড়ি। সে পাতা পড়নি, হার্ট অ্যাটাকে তার মৃত্যু নিহাত কোইন্সিডেন্স। আর ওই নলেদা, আপনি তো জানেন, সে ছিল মহা গাজারু, মাথা খারাপ আতপাগলা একটা লোক, এমনিতেই মরেছে। তো আরেকটা লোক, যে লোকটি মারা গেছিল, গাজারু ছিল, তার নাম পেলাম আমরা নলেদা। তো তারপরে দেখা যাক, মঞ্জুর হোসেন মায়াজাল ফালাফালা করছিলেন। কি আর বলবো, চুপচাপ দাঁড়িয়েছিলাম। স্কুল শিক্ষক বলেন, দুঃসময় বেত নরেন আবার বলে কি গাছটা দেবতা। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বেত নরেন, সে বলেছিল গাছটা হচ্ছে দেবতা। এই নরেন চরিত্রটি আমরা পরে আবার পাবো, এ খুব গুরুত্বপূর্ণ চরিত্র গল্পের শেষ পর্যন্ত, তাহলে শুনতে হবে। পুজো দাও ঢাকঢোল বাজিয়ে, এটাই নাকি রফা। তাহলে বুঝুন কি অবস্থা, সাধারণের ব্যবহার্য অগত্যা বলি না। স্কুল শিক্ষক আমার হাত ধরে অন্তরঙ্গভাবে বললেন, চলুন ফেরা যাক। এবার তৃতীয় পরিচ্ছেদ। সেই রাতে আবার একটা ঘটনা, কৃষ্ণপক্ষ, তাহলে সময়কাল হচ্ছে কৃষ্ণপক্ষ। একটু দেরি করে চাঁদ উঠেছিল। পাঁচু চোর তোরাফ হাজির খামার বাড়িতে একটা মরাই ফুটো করে ধানের বস্তা ধরেছিল। তো পাঁচু চোর চুরি করতে গেছিল কার খামারে? সেটা হচ্ছে তোরাফ হাজির খামারে। সে গিয়ে একটা মরাই ফুটো করে, অর্থাৎ একটা এরকম বাঁশের চাষ দিয়ে তৈরি করা একটা গোলা বা মরাই যেটাকে বলে, সেটা ফুটো করে ধানের বস্তা ধরেছিল। আর ঝরঝরিয়ে ধান ঢুকছিল বস্তায়। চাঁদ আর একটু উঠলেই তার অল্প জ্যোৎস্নায় ধরা পড়ার ভয়। অর্থাৎ চাঁদ যদি আরেকটু ওঠে তখন অল্প জ্যোৎস্না হবে, তখন তার ধরে পড়ার ভয়। তাছাড়া পুরো বস্তা বয়ে আনার জোরও পাঁচু চোরের পাকাটি শরীরে নেই। সে আধ বস্তা পিঠে ঝুলিয়েছে, তখন ফুটো থেকে ঝরঝর ধান ঝরার শব্দ। তোরা ফাজির ঘুম চটে যায়। ধান তার প্রাণভোমরা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ধান কার প্রাণভোমরা? এটা হচ্ছে তোরা ফাজির প্রাণভোমরা। মশারি ফাঁক করে টর্চ জ্বালে, তারপর তুলকালাম ধর ধর মার মার, পাড়া শুদ্ধ এই চিৎকার। পাঁচু চোর বেগতিক বুঝে বস্তা ফেলে পালায়। সে আত্মগোপনের জন্য নো ম্যানস ল্যান্ডের জঙ্গলে ঢুকেছিল, অর্থাৎ যেখানে মানুষ নেই সেই জঙ্গলে ঢুকেছিল। নিচের রাস্তায় লোকজনের ছুটোছুটি। সে গাছটার গুড়িতে সেটে অপেক্ষা করছিল সুসময়ে, অর্থাৎ ওই গাছটার গুড়িতেই সেটেছিল। তার মনে দুঃখ ছিল ব্যর্থতার, যে আজকে ব্যর্থ হয়ে গেল। নিঃশব্দ হাহাকার ছিল। সহসা আবার সেই বাতাস এলো মাঠের দিক থেকে, আর গাছটা বলল, মর মর মর। পাঁচু চোর আঁতকে উঠে পালিয়ে এলো, আর বাড়ি ঢুকেই সে বুড়ির মতো ধপাস করে বসে পড়ল এবং বলল, ও বউ পানি দে শিগগির, আমি মরি। তাহলে সে তার স্ত্রীর কাছে জল বা পানি চেয়েছিল এবং সে মরতে চেয়েছিল। মরণ প্রতীক্ষায় থাকা তার, তারপর বউ বলেছে মরণ প্রতীক্ষায় থাকা তার বউ ফিক করে হেসে বলল কথাটি। অর্থাৎ এই কথাটি বলার পরে, কারণ পাঁচু চোর ছিল, পাঁচু চোর হলেও সে ছিল একটু রোগড়ে মানুষ, সেই কারণে বউ পানি দে বউ আমি মরছি, এটা কথাটা শুনে সে কিন্তু বলেছিল মরণ, বলে সে হেসে উঠেছিল। পাঁচুর বউ অনিচ্ছা আর অবিশ্বাসে অন্ধকারে গ্লাস খুঁজে কলসি থেকে জল ঢেলে এসে দেখে তার চিৎপাত মরদের বুকের দুই হাত। তার সে মরদের বুকে দুই হাত, মরদের বুকে দুই হাত চিৎপাত হয়ে সে পড়ে আছে, শরীর কোঁকড়ানো। দাওয়ায় আলতো জ্যোৎস্না পড়েছিল, সবে আলগা জ্যোৎস্না পড়েছে। পাঁচুর মুখে কালো ছোপ, আর
সংশয়কুল স্ত্রীটির দ্রুত লম্ফ জ্বেলেছিল। পাঁচুর মুখ দিয়ে রক্ত, পাঁচু চোর মরে গেছে। পিচ রাস্তার ধারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এটা স্বাস্থ্যকেন্দ্রটা ছিল পিচ রাস্তার ধারে। হাই স্কুল আছে, ফাঁড়ি অর্থাৎ থানা আছে, ডাকঘর আছে, একচিলতে বাজার আছে। চায়ের দোকান আছে, চায়ের দোকানে বসেছিলেন স্কুল শিক্ষক। আমাকে দেখে বললেন, বুঝলেন কিছু? এই লেখককে বলছেন। লেখক বলছেন যে কি বলুন তো, কিসের বলুন তো? বিরক্ত মঞ্জুর হোসেন বললেন, পাঁচুর কথা বলছি। তখন লেখক বলছে, হো, বেচারা মরে গেল, টিবি রোগী ছিল সে, জানেন কি? তো আবার বললেন যে সে টিবি রোগী ছিল, জানেন কি? তখন লেখক বলছেন, না, আপনি ডক্টর বোসকে গিয়ে জিজ্ঞাসা করুন, বলে স্কুল শিক্ষক স্বাস্থ্যকেন্দ্রের দিকে তর্জনী তুললেন। অর্থাৎ বলছে, আপনি ডক্টর বোস, ডক্টর অসীম বোস, তাকে কি জিজ্ঞাসা করুন। তো তাই বলে সে স্বাস্থ্যকেন্দ্রের দিকে তর্জনী তুলল। কিন্তু ওর বউ বলছে, তখন মঞ্জুর হোসেন বলছে, বোগাছ। মঞ্জুর হোসেন চাপা গর্জন করলেন, হয় লাট্টুবাবুরা নয়তো বেতো নরেন। এই দুটো চরিত্র বুঝতে হবে, লাট্টুবাবুরা নয় বেতো নরেন মেয়েটাকে টাকা খাইয়েছে। মেয়েটা বলতে ওই পাঁচু চোরের বউকে। গাছটার নামে বদনাম রটাচ্ছে, রীতিমতো রাজনৈতিক চক্রান্ত। চাওয়ালা ঘোতন বলল, তাই চাওয়ালা ঘোতন এবার বলছে, আপনাগো হাজি সাহেবও আছে লগে। তাহলে এই কথাটা কে বলেছিল? চাওয়ালা ঘোতন। ঠিক। স্কুল শিক্ষক সাই দিয়ে বলে, ঘরের শত্রু বিভীষণ। তাহলে ঘরের শত্রু বিভীষণ বলছে, এই কথাটি বলছে কে? সেটা হচ্ছে মঞ্জুর হোসেন। আপনি জানেন 1 নম্বরের স্মাগলার, অর্থাৎ 1 নম্বরের স্মাগলার কে? ওই হাজি সাহেব। লেখক বলছে, কে? আবার কে? ওই হাজি। ওর হজ কবুল হবে ভাবছেন? জাহান্নামী, অর্থাৎ নরকে সে যাবে। বাঁশবাতার বেঞ্চের একধারে বসেছিলেন রাজনৈতিক হোল টাইমার স্বপন রুদ্র। তাহলে বাঁশ দিয়ে তৈরি করা, বাঁশের কঞ্চি নয়, বাঁশ ফেড়ে সেটা দিয়ে তৈরি করা বাতা, সেই বাতার উপরে বসে আছে হোল টাইমার স্বপন রুদ্র একটা সাইডে। তিনি স্থানীয় কৃষক সেলে সদ্য এসেছেন, অর্থাৎ এই কৃষকদের এই মাঝে তিনি সবে নতুন এসেছেন। বাঁকা হেসে বললেন, একটু হেসে বললেন, কমরেড, অর্থাৎ হয়তো তিনি সিপিএমের ব্যক্তি ছিলেন, তাই সেই জন্য কমরেড কথাটি বলেছেন, তারাই ব্যবহার করেন এই কথাটি। তো কমরেড, কুসংস্কার জিনিসটা এক শ্রেণীর ভাইরাস, মহামারী বাধায়। কথাটা আমাকে নয়, মঞ্জুর হোসেনকে বলছেন। আর এরপর দুজনের মধ্যে তাত্ত্বিক আলোচনার সূত্রপাত হলো। কিন্তু আমি চমকে উঠেছিলাম, কুসংস্কার মহামারী বাধায়? 3টে মৃত্যু ঘটল ক্রমে, আরও কি? অর্থাৎ মহামারী মানে তো আরও মৃত্যু। বিভীষিকা আমাকে শিহরিত করেছিল। পরবর্তী বাক্যগুলি মন থেকে মুছে দিলাম, অর্থাৎ মহামারী বাধা এসব কথাগুলো মুছে দিলাম। স্বাস্থ্যকেন্দ্রে এখন রোগীর ভিড়। তরুণ ডাক্তার অসীম বোস, এই যে অসীম বোস, আমাকে দেখে বললেন, কি আবার পেট? তিনি হাসতে লাগলেন, অর্থাৎ পেটের সমস্যার জন্য হয়তো বারবার ডাক্তারের কাছে যান লেখক, সেই কারণে। পুনঃ বললেন, জাস্ট এ মিনিট, অর্থাৎ এই কাজটা করে নিই, আমি তোমারটা দেখছি। তখন লেখক বলছেন, না, পেট নয় ডাক্তার বোস, ওই গাছটা। একটি স্ত্রী রোগী তার সামনে হাঁটু ভাঁজ করে বসে মা কালীর মতো জিভ বার করে দিয়েছে। অর্থাৎ ডাক্তারবাবুরা যেমন করেন যে জিভ বার করো, তো তিনি খুদে টসে ভিতরটা দেখতে দেখতে অন্যমনস্ক ডাক্তার বলেন, অর্থাৎ গলায় কোনো সমস্যা হয়েছে সেই কারণের জন্য জিভ বার করে লাইট দিয়ে দেখার প্রয়োজনীয়তা আসে। তো অন্যমনস্ক ডাক্তার বললেন, কোন গাছটা? নো ম্যানস ল্যান্ডের। ডাক্তার অবাক হলেন, বুঝলাম না। তখন লেখক বলছেন, যে গাছটা 3টে মানুষকে মরতে বলেছে। তখন তরুণ নির্বাসিত সতত অভিমানী চিকিৎসক ফিক করে হাসলেন। তার সঙ্গে কালক্রমে অন্তরঙ্গতার দরুন গোপন প্রেমের কথা আমাকে ফাঁস করেছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গতার কারণে গোপন কথা সে ফাঁস করেছিল। আসলে বসন্তকালের বিকেলে প্রেম জিনিসটা মানুষের কাছে ফুল ফোটার মতোই প্রদর্শনযোগ্য অলঙ্কারের বিষয়। অর্থাৎ তার কথা, একসময় তার গোপন কথা একে ফাঁস করেছিল, তার জিনিসটা কেমন সেটা বোঝার জন্য বলছে, অন্যকে জানিয়ে দেখি সুখ, অর্থাৎ অন্যকে বলা, এর মধ্যে দিয়ে এটা সুখ। ব্যাপারটা এরকম
দেখো দেখো, আমি প্রেম প্রেম পেয়েছি, অর্থাৎ আমার কপালে প্রেম জুটেছে বা প্রেম পেয়েছি, আমার মানব জীবন ধন্য। তুমি কি পেয়েছো? কাশকলাটি। মানে এই যে কারোর প্রেমের কথা অন্যর সঙ্গে ব্যক্ত করা ব্যাপারটা হচ্ছে এরকম। তো ওকে হাসতে দেখে বললাম, আপনার কি ধারণা? তখন লেখক বলছে, ওই ডাক্তার বলছে, কি বিষয়ে? লেখক বলছে, গাছটা। তরুণ প্রেমিক ডাক্তার বললেন, 3টি কেসই আমি দেখেছি। প্রথম দুটি হার্ট অ্যাটাক, অর্থাৎ প্রথমটি হচ্ছে ঝুড়ন বুড়ি এবং ওই যে নলেদা, এদের দুটো হার্ট অ্যাটাক, আর তৃতীয়টি হচ্ছে লাংস ব্লাস্ট, টিবির শেষ স্টেজ আর কি, অর্থাৎ টিবি শেষ পরিণতিতে চাপ চাপ রক্ত উঠেছিল সেই কারণে। 3টে কেসের সঙ্গে ওই গাছটা জড়িত, ডক্টর বোস, লেখক বলছেন। ডাক্তার কৌতূহল হাসে বললেন, কত রকম শুনছি মশাই, গ্রামের জটিলতা থাকে জানতাম না। শুনেছিলাম ছায়া সুনিবিড়, শান্তির নীড়, মাই গুডনেস, এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি ক্রমশ। পলিটিক্যাল চক্রান্ত, মানে রাজনৈতিক চক্রান্ত, মাটির লড়াই, হেন তেন। একটু আগে শুনলাম থানার দারোগাবাবু ইনকোয়ারি করবেন, গভর্নমেন্ট চান না মিথ্যে অজুহাতে হাঙ্গামা বাঁধুক। ব্যাস, রুগী দেখতে দেখতে ডাক্তার এই কথাগুলো বলছিলেন। দুপুরে খবর পেলাম সত্যি দারোগাবাবু ইনকোয়ারিতে এসেছেন। ঝুড়ন বুড়ির বৌমা, তারপরে নলেবাবুর স্ত্রী, পাঁচুর বউ, আরও লোকের সাক্ষ্য সবুত নোট করে নোম্যান্স ল্যান্ডের নিচে রাস্তায় জিপ দাঁড় করালেন। বেটন হাতে গাছটার দিকে উঠে গেল, অর্থাৎ বেটন বলতে এক ধরনের লাঠির মতো একটা জিনিস, সেটা নিয়ে উঠে গেল। একটু মর্যাদাজনক দূরত্বে লোকেরা তাকে অনুসরণ করলো, অর্থাৎ সে আইনের একটা রক্ষক, তার থেকে একটু দূরত্ব বজায় রেখে লোকজন তার পিছু পিছু গেল। গাছটার আপাদমস্তক খুঁটিয়ে দেখে আইন রক্ষক বললেন, এই গাছটা? লোকেরা করাসে বলল, হ্যাঁ স্যার, এই সে। গাছটার গায়ে বেটন ঠুকঠুক করে ঠুকে আইন রক্ষক বক্রহাসে বললেন, গাছের আবার মুখ থাকে নাকি? কথাও বলে? সেই গাও বুড়ো নড়ি হাতে কয়েক পা এগিয়ে বললেন। এই গাও বুড়ো প্রথম দিকেও একবার কথা বলেছিল, সেরকমই একটা গাও বুড়ো বা সেই গাও বুড়ো হতে পারে। হুজুর, ভয়ে বলি কি নির্ভয়ে? অর্থাৎ আপনার সঙ্গে একটা কথা বললো, সেটাকে আমি ভয়ে ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? সে প্রাচীন মানুষ, তার বাকরীতি ভিন্ন, এই জন্য সে ভিন্ন ভাষায় কথা বলছে। আইন রক্ষক গাছটার গুড়ির নিচে একটা মোটা শেকড়ে বুটজুতো পরা পা রেখেছিলেন। তার মোটা শেকড়ের পর বুটজুতো পা রেখেছিল। ভ্রু কুচকে বুড়োকে দেখতে দেখতে বললেন, ঝেড়ে কাশো, অর্থাৎ কি বলতে চাও, ঝেড়ে কাশো দেখি। হুজুর দারোগাবাবু, এই গাছ আরও অনেক রক্ত খাবে, এই কথাটা বলেছিল সেই বুড়োটি। আইন রক্ষক অট্টহাস্যের পর বললেন, তার মানে তুমি বলতে চাইছো এখানে পুজো হোক, বলিদান হোক, এই তো? প্রাচীন মানুষটি কিছু বলতে যাচ্ছিল, হই হল্লা করে তাকে থামিয়ে দেওয়া হলো। তারপর দেখি লোকেরা 2 রকম কথা বলছে, কিংবা 3 রকম কথা, স্পষ্ট বোঝা যাচ্ছিল না। পূজা আচ্ছা হবে, কি গাছ কেটে ফেলতে হবে, কি স্থিত অবস্থা বজায় থাকবে, এইসব। হল্লাটা প্রচণ্ড বাড়ছিল। হাতাহাতির মুখে আইন রক্ষক গর্জন করলেন এবং কনস্টেবলরাও লাঠি তুলে তাড়া করলো। আমি একটু আড়ালে কেয়াঝোপে আশ্রয় নিলাম। গাছতলায় তখন একা আইন রক্ষক, ক্ষুদ্র চেহারা, গোপ তীর তীর করে কাঁপছিল তার। আর এই সময় একটা বাতাস এলো, বৃক্ষলতা সনসন করতে লাগলো। এক চূড়ান্ত মুহূর্ত, সহসা দেখি আইন রক্ষক গাছটার দিকে মুখ তুললেন। তার মুখ পাণ্ডুর হতে দেখলাম। তিনি হন্তদন্ত ঝোপঝাড় ঠেলে নিচের রাস্তায় নেমে গেলেন। আমি যখন গাছটার কাছে, তখন জিপের গড়গড় ধ্বনি, অর্থাৎ জিপটা ছেড়ে দিয়েছে। গাছটার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বললাম, তুমি কি ওকেও মরতে বললে? তা না হলে উনি অমন করে পালিয়ে গেলেন। গাছটা চুপ করে রইল। আবার সেই বিরাট ভয়াল মৌন। বিকেলে পিচ রাস্তায় ডাক্তার বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়েছে, তো ডাক্তার তার বন্ধু হয়, তার সঙ্গে বেড়াতে বেরিয়েছে। ঘোতনের চায়ের দোকানের কাছে গেলে ঘোতন চাওয়ালা ফিক করে এসে বলল, ডাক্তারবাবু, শুনেছেন নাকি দারোগাবাবু মরেছে? দুজনেই ঘুরে বললাম, কি? ঘোতন বলছে। ঘোতন দাঁত বের করে বলল,
থানায় ফিরছে, বুকে প্যান অর্থাৎ বুকে ব্যথা, সদরে নার্সিংহোমে। আমার হাত ধরে টেনে ক্ষিপ্র ডাক্তার বললেন, আসুন তো মশাই, যত্তর সব। কিন্তু আমি দেখছি। কি দেখছেন? ডাক্তার সার্চ করলেন। আপনিও দেখছি এক গাইয়া। বলুন কি দেখছেন? হাঁটতে হাঁটতে আস্তে 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 বললাম, কিছু না, চলুন। আমাদের প্রতি বিকেলে চমকতার বাতাসে সিগারেট টানতে টানতে প্রেমিক ডাক্তার হৃদয় উন্মোচন করলেন। তার ফুরফুরে নাগরিক চুলগুলি যথার্থ ফিল্মি হিরোর মতো উঠছিল। তার কপালের বিষাদ রেখা এ সময় বেশ স্পষ্ট হয়। ধোয়া রিং পাকানোর ব্যর্থ চেষ্টার পর বললেন, আপনি সকালে যাওয়ার একটু পরে টিনির চিঠি এলো। টিনি অর্থাৎ তার প্রেমিকার কথা হয়তো বলছেন। ওকে কিছুতেই বোঝাতে পারছি না, আই অ্যাম সো হেল্পলেস। বন্ডে সই করতে হয়, নয়তো এক গাদা টাকা ফেরত উইথ পেনাল্টি। এদিকে ও আসবে না গ্রামে। আপনি বলুন, কোয়ার্টারটা কি খারাপ? জাস্ট এ নেচার্স ডেন কি না? একটু গার্ডেনিং করলে করলে কি লাভলি হয়। আর দেখুন ক্রমশ বুঝেছি নেচারের মধ্যে কি একটা আছে। আই ফিল ইট। হয়তো আউটসাইডার বলেই প্রথম একটু আনক্যালি ফিলিং হতো, রাতের দিকটা অসহ্য লাগতো। এখন মনে হয় সাইলেন্স ইজ রিয়েলি গোল্ডেন, অর্থাৎ নিস্তব্ধতা সত্যিই সুবর্ণ, মানে সোনার মতো, বা নিস্তব্ধতা প্রকৃত অর্থে সোনা বা গোল্ড। হ্যাঁ, লোকজন একটু বেয়াড়া, দলাদলি, পলিটিক্স, খুনোখুনি আছে, কিন্তু কোথায় নেই বলুন? এই জিনিসটা সব জায়গায় আছে। মশাই, আমি ডাক্তার, মানুষের বডি নিয়ে আমার জব। প্রায় রক্তমাখা বডি আসবে, রক্ত টক্ত কোনো ডাক্তারের কাছে ব্যাপারই নয়। তবে দেখুন, হিয়ার ইজ দ্য নেচার্স ল, অর্থাৎ এটাই হয়তো প্রকৃতির নিয়ম। নেচার ডাজ নট কেয়ার অ্যাবাউট এনিথিং, অর্থাৎ প্রকৃতি কোনো কিছুকেই কেয়ার করে না। একটা মানুষ খুন হলো কি মরলো কি যন্ত্রণা পেল, সো হোয়াট, কি যায় আসে। ব্যর্থ নির্বাসিত প্রেমিক ডাক্তারটি এভাবেই দার্শনিক হন। আমি চুপচাপ ওর কথা শুনি, মাঝে মাঝে বলি তাই। বললাম, আচ্ছা ডক্টর বোস। চিকিৎসক দ্রুত আমার একটা হাত নিলেন। অসীম, বলো, আজ থেকে তুমি, উই আর ফ্রেন্ডস। আচ্ছা অসীম, জীবনের মানে বলতে কি সত্যি কিছু আছে? অর্থাৎ লেখক জিজ্ঞাসা করছেন। চিকিৎসক একটু হাসলেন। ফ্রয়েড লিখেছেন বোনাপার্টের বোনকে, অর্থাৎ ফ্রয়েড একজন মনস্তত্ত্ব বিশিষ্ট, তিনি বোনাপার্টের বোনকে লিখেছিলেন, যে মুহূর্তে মানুষ জীবনের মানে খুঁজতে চায়, অ্যাওয়ার্স হি বিকামস সিক। কিন্তু আমি অন্য কথা বলি, জীবনের মানে নিয়ে তুমি এই যে প্রশ্নটা তুললে, এতেই বোঝা গেল তুমি রিয়েলি সুস্থ বলেই প্রশ্ন তুলেছে। অর্থাৎ যে বলে কেউ জীবনের মানে খুঁজতে যায় যে, সেই কিন্তু প্রকৃত সুস্থ, অর্থাৎ সে ওভারঅল ভিউ করতে পারে, সেই কিন্তু এরকম প্রশ্ন তুলতে পারে। প্রশ্নের উত্তর না পেলে ডাক্তার আমার চোখে চোখ রেখে বললেন, একটা শক্ত পয়েন্ট তুমি তুলেছ, উত্তর না পেলে ভাবার মতো কথা এটা। তবে আমার মনে হয় নিশ্চয়ই মানে একটা আছে। দ্য নেচার নোজ দ্য মিনিং অফ লাইফ, অর্থাৎ প্রকৃতি আমাদের জীবনে একটা বিশেষ, মানে অনেক কিছু জানার আছে প্রকৃতির কাছ থেকে, বা আমাদের অনেক কিছু জানায় আমাদের লাইফকে, এরকম কিছু কথা। আবার আসতে বললাম, প্রকৃতি রহস্যময়ী, অর্থাৎ তিনি বলছেন প্রকৃতি রহস্যময়ী। তখন ডাক্তার বিষণ্ণভাবে আসলো, তুমি নেচারে ফেমিনিন জেন্ডার বসালে, অর্থাৎ নেচারকে ফেমিনিন জেন্ডার হিসেবে তুমি ব্যবহার করলে। সাহেবেরাও বলে মাদার নেচার, অর্থাৎ সাহেবরাও কিন্তু মাদার নেচার, অর্থাৎ মা প্রকৃতি বলে। আসলে মেল শোভিনিজম। চমক খেয়ে গেল এই কথায়। বললাম, অসীম, তুমি ঠিকই বলেছ,
এই গাছটার কথা মনে পড়ে গেল। প্রকৃতির প্রতীক, সে প্রকৃতির প্রতীক, প্রকৃতিক মেল শোভিনিজম। তো না পুরুষ না নারী, ফুল ফল কিছুই দেখি না। মহাভারতে পড়েছি অর্জুন উর্বশীর শাপে, অর্থাৎ এই যে অর্জুন উর্বশীর অভিশাপে সে এই কিন্তু বৃহন্নলা হয়েছিল। তো আই নো বৃহন্নলা, ডাক্তার বলছে বৃহন্নলা। ডাক্তার কালভার্ট থেকে নেমে বললেন চলো, অর্থাৎ কালভার্ট ওই যে যেখানে কোনো গ্রামের দিকে থাকে জল সরবরাহ করার জন্য কালভার্ট, সেটা থেকে নেমে বললেন চলো ফেরা যাক। তুমি ছিলে বলে মনটা ভালো হয়ে ওঠে অন্তত বিকেলের দিকটায়। সরি, কিছু ভুলভ্রান্তি হচ্ছে। আচ্ছা, স্ক্রিনে দেখতে একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে দুই একটা শব্দের অক্ষর বা পড়তে অসুবিধা হচ্ছে চোখের ডিস্টার্বের কারণে। তো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, চলুন। কিন্তু রাত্রে একটু লোনলি ফিলিং, অর্থাৎ একাকী ফিলিং হয়, অবশ্য ভালোও লাগে। মনে মনে কত কিছু ভাবি। তখন বলছে তোমার প্রেমিকার কথা, ধুস, শি ইজ হোপলেস, ওকে ভুলে যাওয়া ছাড়া উপায় নেই। কয়েক পা হেঁটে প্রেমিক ডাক্তার গলার ভিতর বললেন, ফ্রম নাও অন আই হেট হার। তো মুখের জঘন্য বিকৃত দেখে বুঝলাম অসীম। ডাক্তার থুতু ফেলে বললেন, সব বুঝতে পেরেছি, সেই রমেনটা আবার জুটেছি। অর্থাৎ তার একটা অন্য প্রেমিকার সঙ্গে হয়তো কারো একটা সম্পর্ক। শি ইস আর হোর। অসীম। কিছু দূর চলার পর তরুণ চিকিৎসক সহসা কৌতুকে বললেন, চলো বরং তোমাদের ওই গাছটার কাছে যাই, দেখি সে আমাকে কিছু বলে নাকি। অসীম। ডাক্তার খ্যা করে হেসে বললেন, তুমি সত্যিই গায়া, চলো না, ব্যাপারটা দেখি। আসলে বৃহন্নলাকে নিয়ে একটু জোকস করে আসি। আর সত্যি কিছু ভালো লাগছে না, জাস্ট ফর এ ফান, চলো। বাকি ঘটনা লিখতে আমার হাত কাঁপছে, কিন্তু মৃত্যুর আগে আমাকে এসব কথা লিখে যেতেই হবে। আমি যে সত্যি একমাত্র সাক্ষী। গতকাল দিন শেষে গাছটার কাছে একা এসে দাঁড়িয়েছিলাম। আজ আমার সঙ্গে এক সুশিক্ষিত ডাক্তার নাগরিক। গাছটার কাছে গিয়ে তিনি সকৌতুকে বললেন, হ্যালো বৃহন্নলা, হোয়াট ডু ইউ সো? হোয়াট অ্যাবাউট মি? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ? ওকে, বাংলা বোঝো, বলো কি বলতে চাও? ওর কাঁধ ধরে বললাম, অসীম, তুমি যে নলেদার মতো পাগলামি শুরু করলে। সহসা তরুণ ডাক্তার চিৎকার করে উঠলেন, শুনতে পাচ্ছ? বলছে মর। এই বলে তিনি ঝোপঝাড় ঠেলে প্রায় দৌড়ে গেলেন। অন্ধকারে তাকে হারিয়ে ফেললাম। ডাকাডাকি করে গলা ভেঙে গেল। এই সময় ঝোড়ো হাওয়ায় বৃক্ষলতা তুমুল আলোড়িত হচ্ছিল। ভয় পেয়ে আমিও পালিয়ে এলাম। সারাটি রাত ঘুমোতে পারিনি। সকালে ডাক্তার অসীম বোসের মৃত্যুর খবর গ্রামে হইচই পড়ে যায়। তার মৃত্যু একটু অন্যরকম, কারণ বিছানার পাশে সুইসাইড চিরকুট ছিল। সেখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তিনি ডাক্তার, সাইনাইড খেয়েছিলেন। চতুর্থ পরিচ্ছেদ। এরপর গাছটি বিপজ্জনক ঘোষিত হয় পঞ্চায়েত অফিস থেকে। তাহলে কোথা থেকে গাছটিকে বিপজ্জনক বলে ঘোষিত হয়? পঞ্চায়েত অফিস থেকে। গাছটি কেটে ফেলার প্রস্তাব গৃহীত হয়, কিন্তু স্থানীয় কোনো কাঠুরিয়া ঝুঁকি নিতে চাইল না। দূরে সদরের কাঠগোলার করাতিদের ডেকে আনা হয়েছিল সে কারণে। তারা সবে এসে পৌঁছেছে। পঞ্চায়েত প্রধানরা খাতির করে তাদের নিয়ে আসছেন। সহসা গাছটার তলায় ঢাকঢোলের শব্দ, কাশির শব্দ। বেতনরেনবাবু, ওই যে আমি বলেছিলাম আগে বেতনরেনবাবু, সেই বেতনরেনবাবু, সে যে দেবতা বলেছিল, সে এবার কি বলছে দেখুন। ছড়ি নেড়ে বললেন, পুজো হচ্ছে, দেবতা কাটা চলবে না। স্কুল শিক্ষক মঞ্জুর হোসেন চেঁচামেচি করে বললেন, রেজলিউশন আনএনিমিসলি অ্যাকসেপ্টেড রেজলিউশন। লাটুবাবু সই করেছে এখানে। লাটুবাবু বেগতিক দেখে কেটে পড়েছেন। ঢাকঢোল কাশিওয়ালা হাত থামিয়ে পিট করে তাকাচ্ছিল।
আর সেই কেয়াঝোপের আড়ালে আমি সেই কেয়াঝোপের আড়ালে, লেখক সেই কেয়াঝোপের আড়ালে আছে। চূড়ান্ত মুহূর্তের জন্য কাউন্টডাউন শুরু। 2, 3, 2, 1। বৃহন্নলা, তুমি কথা বলো বৃহন্নলা। এইসব দ্বিপদ প্রাণীগুলির তরপানি কেন সহ্য করছো তুমি? তুমি স্বয়ং প্রকৃতি, এ দৌরত্ব অসহ্য। বৃহন্নলা, মুখ খোলো। আর প্রত্যাশিত বাতাসও এলো। বৃহন্নলা মানে বৃক্ষলতা জুড়ে নো ম্যানস ল্যান্ডের বিশাল স্লোগান, মার মার শালাদের, মার মার মার। আচমকা একটা বোমা ফাটলো, আবার বোমা ফাটলো। হল্লা, রণহুঙ্কার, ক্রমাগত বোমা বারুদের কটুগন্ধ, ধোয়া। গাছটা নিশ্চয়ই বলছিল মর মর মর, আর লোকগুলো মরছিল। গাছটা বারবার বলে থাকবে মর মর মর, কারণ লোকগুলি বারবার মরছিল। চাপ চাপ রক্ত, নোম্যান্স ল্যান্ড রক্তে লাল হচ্ছিল। প্রকৃতিতে তখন বসন্তকাল। এ সময় মৃত্যুও রক্তিম সৌন্দর্য হয়। তো এই সময় রক্তিম সৌন্দর্য, সেটা হচ্ছে বসন্তকালের কথা বলছিল। আর আচম্বিতে একটা বোমা ফাটলো, আবার বোমা ফাটলো, তো 2টি বোমার কথা বলা হয়েছে। তো এরকমভাবে আমরা ক্রমাগতভাবে এই গল্পগুলোকে, প্রত্যেকটি গল্প এভাবে আমরা পড়তে পারি। যতটা সম্ভব আলোচনা করে দিলাম। কয়েকটা শব্দের হয়তো চোখের দেখার সমস্যার কারণে ভুল ত্রুটি হচ্ছে, তার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে। আর আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।